প্রিয় দর্শক, আজকের প্রশ্নোত্তরে আমি এমন একজন মানুষের মুখোমুখি হয়েছে যিনি প্রযুক্তি নিয়ে কাজ করেন, একজন প্রযুক্তি উদ্যোক্তা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ইসফটের প্রতিষ্ঠাতা এবং সিইও এবং মহাকাশ নিয়ে যার খুব বেশি মাত্রায় আগ্রহ রয়েছে এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। সেই মানুষটি আর কেউ নন, আমাদের প্রিয় প্রযুক্তি নিয়ে কাজ করা, প্রযুক্তি ভালোবাসার মানুষ আরিফুল হাসান অপু ভাই। অপু ভাইয়ের সাথে কথা বলতে চাই এবং বুঝতে চেষ্টা করতে চাই যে প্রযুক্তি কেন এই সময় এসে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আরিফুল হাসান অপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাই যে আপনি প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং বিশেষ করে তরুণ শিশু কিশোরদের মধ্যে এটা ছড়িয়ে দেবার খুব প্রাণান্তকর চেষ্টা করছেন। আমি এইভাবেই বলবো, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া আপনাকে ফলো করি। শিশু কিশোরদের আগ্রহটা কেমন দেখছেন এই সময় এসে? আসলে শিশু কিশোররাই কিন্তু হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন। সো আমার সবসময় যে ইচ্ছাটা ছিল যে আমাদের আসলে কান্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের নেক্সট জেনারেশন কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করবে। তো শিশু কিশোরদের মধ্যে যদি আমরা বিজ্ঞান, বিশেষ করে আমি যেটা নিয়ে কাজ করছি মহাকাশ বিজ্ঞান এবং বিজ্ঞানের বিভিন্ন মজার মজার এক্সপেরিমেন্টাল কাজগুলি হ্যান্ডস অনের মাধ্যমে যদি আমরা তাদেরকে সেই ইন্সপাইরেশনটা দিতে পারি, তারা হয়তোবা আস্তে আস্তে নিজেদের মধ্যে সেই উদ্ভাবনী যে চিন্তাভাবনা সেটা বাড়বে এবং সেটার মাধ্যমে একটা নতুন একটা যে বাংলাদেশ, প্রযুক্তি মুখী যে একটা বাংলাদেশ বা প্রযুক্তির মাধ্যমে বিপ্লব ঘটিয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের মাধ্যমে আসবে। তো সেই হিসাবে আসলে আমি সবসময় চেয়েছি যে আমাদের যে ছোট ছোট বাচ্চা, বিশেষ করে আমি 4 থেকে 16 বছর বয়সী বা মানে তরুণ এবং আপনার কিশোরদেরকে নিয়ে কাজ করি, অথবা শিশু কিশোর বলা যায়, শিশু কিশোরদের নিয়ে কাজ করি। তো তারা কিন্তু প্রচণ্ড রকম আগ্রহী এবং তারা এই ধরনের হ্যান্ডস অন কাজের মাধ্যমে তাদের মানে প্রতিদিনের যে এক্সট্রা যে টাইম, সেই টাইমটা তারা আসলে ব্যয় করতে চায়। তো আমি মনে করি তারা প্রচণ্ড রকম আগ্রহী। যে আপনার ছোটবেলায় যে ধরনের বিষয় ছিল, এখন যারা কাজ করছে বিশেষ করে শিশু কিশোর, কাঠামোগত পরিবর্তন কেমনটা দেখছেন? আমরা যখন কাজ করতাম তখন আসলে ইলেকট্রনিক্স, বিশেষ করে আমরা তো ইনোভেটিভ প্রজেক্টগুলি নিয়ে কাজ করি, লাইক বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ছোট ছোট প্রজেক্ট, ইনোভেটিভ প্রজেক্ট, রোবোটিক্স, এগুলি আমাদের সময় কিন্তু আপনার বিশেষ করে প্রজেক্টের যে ছোট ছোট যে ইকুইপমেন্ট, এগুলি অ্যাভেলেবিলিটি অনেক জটিল ছিল, পাওয়া যেত না। এখন কিন্তু আমি মনে করি যে খুবই ইজি, মানে ক্লিক করলে পরদিন আসলে বা সেদিনই অনেক ক্ষেত্রেই তার রিলেভেন্ট যে প্রোডাক্টগুলি চলে যাচ্ছে। তো এটা কিন্তু বাচ্চাদের আরো মোর ইন্সপাইরেশন করে যে আমি সাথে সাথে হাতের নাগালে পেয়ে যাচ্ছি, আমার প্রজেক্টটা নিয়ে আমি এখনই কাজ শুরু করছি। তো সেই হিসাবে বলবো যে এটা একটা বিরাট পরিবর্তন, এই ইজি টু কালেক্ট অল দ্য ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। আমাদের সময় এটা ছিল না। এই যে এখন যে বাচ্চারা ইনোভেশন ল্যাবে কাজ করছে, তারা আসলে ঠিক কী ধরনের উদ্ভাবন বা গবেষণা নিয়ে কাজ করছে? সেখানে বাস্তবতার সাথে ড্রিমের সম্পর্কটা কেমন তৈরি? আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের মূলত স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা তো দীর্ঘদিন, আমরা লাস্ট প্রায় 8 বছর ধরে আমরা কাজ করছি। আগে আসলে আমাদের বেশিরভাগ প্রোগ্রাম ছিল ক্যাম্প বেস। আমরা প্রায় গত 2019 থেকে আমরা প্রায় 500-র বেশি প্রোগ্রাম করেছি। একদম রাজশাহী, দিনাজপুর যেমন আমরা গিয়েছি, একই সাথে আমরা কক্সবাজার, মহেশখালীও আমরা গিয়েছি এই ধরনের স্পেস বেস বিভিন্ন ধরনের ক্যাম্প করার জন্য, লাইক অ্যাস্ট্রোনট ক্যাম্প, স্পেস ক্যাম্প, এগুলি। তো সেই হিসাবে আমি বলবো যে ওগুলি করতে যে আসলে আমাদের গার্জিয়ানদের অলওয়েজ একটা ডিমান্ড ছিল যে আমরা নিজস্ব কোনো একটা বসার জায়গায় করতে পারি কিনা, একটা ল্যাবরেটরি করতে পারি কিনা। তো আমরা রিসেন্টলি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমরা ছোট একটা ল্যাব এবং একটা রোবোটিক্স স্কুল আমরা করেছি। সেখানে বাচ্চারা তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা নিজেরা অভিজ্ঞ মেন্টরদের সহায়তায় তারা বানাতে পারে। তারপর রোবোটিক্স, বিশেষ করে স্পেস বেস অনেক টাইপের রোবট আছে, সেই রোবটগুলি তারা বানাচ্ছে, যেগুলো আসলে 2 ধরনের কাজ করছে। একটা হলো সে ইনোভেটিভ প্রজেক্টের মাধ্যমে তার স্কুলের ছোট ছোট সায়েন্স ফেয়ারগুলিতে অংশগ্রহণ করছে এবং একই সাথে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য কিন্তু সে রেডি হচ্ছে। তারা বাংলাদেশের অ্যাসেট হওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কোন লেভেলে আছে বলে মনে করেন? আমাদের বাংলাদেশের আসলে যদি লেভেল বলেন, যে কোনো একটা শুরু আসলে সময় দিতে হয়, কিন্তু এখনকার আমাদের বাচ্চারা যারা আছে বাংলাদেশ থেকে কিন্তু
প্রচুর কম্পিটিশন হচ্ছে। আপনি দেখেন নাসা স্পেসএফ চ্যালেঞ্জে যেখানে 1 লক্ষর বেশি অংশগ্রহণকারী থাকে, সেখানে কিন্তু বাংলাদেশ পরপর 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো মানে এটা কিন্তু মানে অনেক বড় ব্যাপার যে আমাদের বাচ্চারা যে রিয়েলি মেধাবী, সেটা একটা বড় প্রমাণ। তো সেই মেধাকে কি আমরা ট্র্যাকিং করতে পারছি? সেই মেধাকে আমরা আসলে আরো স্কোপ দিতে পারছি কিনা ফর বেটার ফিউচার? বেটার ফিউচার এখানে আসলে আমাদের একটু আসলে আমাদের কাজ করতে হবে। সবার তো আসলে কাজ করার সুযোগ এখন আমাদের দেশে হয়তো তৈরি হয়নি। আমরা আশাবাদী আমাদের এখন নেক্সট জেনারেশন যারা আছে তারা হয়তো আস্তে আস্তে আরো বেশি ভালো করবে। একসময় তারা অনেকে উচ্চশিক্ষা হয়তো বাইরে যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের শুধুমাত্র রোবোটিক্স না, রোবোটিক্সের বাইরেও কিন্তু অনেক ধরনের কম্পিটিশন কিন্তু ভালো করছে ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব জায়গায়। হ্যাঁ, ওটার মধ্যে যদি আমরা একটা লিঙ্ক আপ করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। অনেক ক্ষেত্রে আমরা স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা চেষ্টা করি আমরা তো 4 থেকে 16 বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, 4 থেকে 16 ইয়ার্স। তো আমরা কিন্তু সিনিয়রদের সাথে কানেক্ট করানোর চেষ্টা করি। তো আমি মনে করি যে এটাকে একটু সুদূর প্রসারী আসলে চিন্তা ভাবনা দরকার আছে যে যারা এই ধরনের কম্পিটিশনগুলোতে ভালো করছে ওদেরকে কিভাবে আমরা আমাদের লোকাল যে প্রবলেমগুলি আছে অথবা যে জায়গাটা যে ইনোভেটিভ যে প্রজেক্টটা সে বানাচ্ছে সেটাকে কমার্শিয়ালাইজেশন করার জন্য আমি মনে করি যে ওদেরকে বিভিন্নভাবে সহায়তা করা দরকার আছে। সেক্ষেত্রে তো ধরনের উদ্যোক্তা প্রয়োজন, ইনভেস্টর প্রয়োজন। সেই জায়গাটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিভাবে আসলে কোপ আপ করতে পারে বা করছে কিনা, করলে কতটুকু করছে? জি, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় করছে, অনেক ক্ষেত্রে হয়তো আরো প্রয়োজন আছে। যেমন রিসেন্টলি আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশের টিমগুলি কিন্তু খুবই ভালো করলো। আমাদের বিশেষ করে আপনার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা টিম ওয়ার্ল্ডের মধ্যে 3য় হয়েছে এবং এশিয়ার মধ্যে আপনার ফার্স্ট হয়েছে। তো এর বাইরেও কিন্তু সিগনিফিকেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটি, আমাদের এমআইএসটি, AAUV, IUT ওরা সিগনিফিকেন্টলি ভালো করছে প্রতি বছরই। তো এখানে কিন্তু ইউনিভার্সিটিগুলি আমি যতটুকু জানি যে ইউনিভার্সিটিগুলি কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু তারা এই কাজগুলি করতে পারছে। আপনি যতগুলো নাম বললেন সেগুলো সবই মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটি। আমার পাবলিক ইউনিভার্সিটিগুলো কি এ ধরনের প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের জায়গা থেকে বা চর্চার জায়গা থেকে কিছুটা মাইনাসের জায়গা আছে? না, প্রাইভেটেও কিন্তু অনেকে করছে। এখন আসলে কম্পিটিশন যখন করে পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক থেকেও কিন্তু অনেকে করছে, কিন্তু কম্পিটিশনে তো আসলে সবাই যেতে পারে না। দেখা যাচ্ছে যে একটা স্কোর কিন্তু লাগে, কিন্তু শুরুতে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিরও অনেকে এগুলির সাথে যুক্ত ছিল। এখন এখানে দুটো ব্যাপার আমি বলবো যে ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুল আপনার ম্যানেজমেন্ট যেরকম সাপোর্ট দিবে, একই সাথে স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু আগ্রহী হতে হবে। দুটোই ব্যাপার আছে। তো আমি বলবো যে তারপরও আমি বিশেষ করে স্কুলের কথা যদি আমি বলি যে আমি যেহেতু স্কুল বাচ্চাদেরকে নিয়ে এখন বেশি কাজ করছি, তো স্কুলের ক্ষেত্রে আমি বলবো যে ম্যানেজমেন্ট এবং টিচার এবং গার্জিয়ান তারা কিন্তু আগ্রহী আছে। এখন কথা হচ্ছে তাদের দরকার, দে নিড আ গুড মেন্টর, দে নিড আ গুড সুপারভাইজার, যারা আসলে এই বাচ্চাদেরকে রাইট ট্র্যাকে রেখে তাদেরকে আস্তে আস্তে রেডি করতে পারবে ফর লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল জাজেস। সেই জায়গাটা থেকে আমরা স্পেস ইনোভেশন ক্যাম্প, আমাদের প্রায় 500-এর বেশি আমাদের মেন্টর আছে যারা একটা বড় অংশ ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং প্রফেশনাল ফ্রম বাংলাদেশ অ্যান্ড অ্যাব্রড, 2 জায়গা থেকেই। তো ওই জায়গায় বলবো যে আমরা নেক্সট জেনারেশনকে নিয়ে আসলে বেশি আশাবাদী, ওইটা নিয়ে আমরা বেশি কাজ করছি। সো আমরা খুবই আশাবাদী। কিন্তু একটা জিনিস হচ্ছে প্রসপেক্ট তৈরি করতে হয় বা প্রসপেক্টের স্বপ্ন দেখাতে হয়। বাংলাদেশের পার্সপেক্টিভে সেই স্বপ্নটা কতটা দেখাতে পারছেন, বিশেষ করে তরুণ, কিশোর, শিশু এবং তাদের অভিভাবকদের? ফ্যান্টাস্টিক। আমরা আসলে মনে করি যে আমরা তো খুবই ছোট্ট একটা গ্রুপকে নিয়ে আসলে কাজ করছি। বাংলাদেশ অ্যাজ এ হোল ইটস এ বিগ এরিয়া, তাই না? অনেক স্টুডেন্ট, অনেক গার্জিয়ান, অনেক স্কুল। আমাদের 2-একটা যদি অ্যাচিভমেন্ট বলি ইন দ্য মিন টাইম, আমাদের রিসেন্টলি আমাদের একটা টিম প্লাজমা কোর, এই টিমের নাম, সেখানকার এই টিমের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট টিম হিসাবে নাসা সাপোর্টেড IEEE একটা কনফারেন্স হয়েছে ক্যালিফোর্নিয়াতে। তারা সেখানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট টিম হিসাবে তাদের পেপারটা অ্যাকসেপ্টেড হয়েছে। তারা বেসিক্যালি মঙ্গল গ্রহে, এখান থেকে মঙ্গল গ্রহের ডিস্টেন্স কিন্তু অনেক দূরে জানেন। তো সেখান থেকে রিফুয়েলিং করার জন্য, ফুয়েল রিজেনারেট করার জন্য তারা একটা
অ্যালগোরিদম ডেভেলপ করেছে, সেটা তারা সেখানে সাবমিট করেছিল। এবং এগুলি সবগুলির কিন্তু ক্লাস 4 থেকে ক্লাস 9-10-এর মধ্যে এবং স্টুডেন্ট তাদের এই বাচ্চাদের কাজটা ওখানে অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড, রাইট। তো এই জন্যই এটা একটা রিসেন্টলি গত ডিসেম্বরে আমাদের স্পেস রোবোটিক্সের একটা টিম মালয়েশিয়া থেকে কিন্তু গোল্ড মেডেল নিয়ে এসে তারা পুরা এমন একটা আপনার রোভার বানিয়েছে যে রোভারটা মূলত মুনের জন্য। তারা আগে যে মুনে যে রোভারগুলি গিয়েছে, আগে যে রোভার গেছে, আমার মার্সে যে রোভারগুলি যাচ্ছে, মুন এবং মার্সে যে রোভার যাচ্ছে, সেগুলিকে আরও লং টাইম কিভাবে সাস্টেন করা যায়, লং টাইম কিভাবে রোভারগুলি অ্যাক্টিভ থাকে, সেটার জন্য তারা নতুন একটা ডিজাইন করেছে। সেখানে তারা গোল্ড মেডেল পেয়ে তারা এসছে। শুধু এটা আমাদের ক্ষেত্রে বললাম, বাট এর বাইরেও অনেক প্রতিষ্ঠান আছে যারা ভালো করছে। তো সো ওইটাই যে এই যারা ভালো করছে তারা যেন আরো ভালো করে, ওই জায়গায় আমাদের আসলে আপনার কি মনে হয় যে একটা সময় ছিল যে বিজ্ঞান প্রযুক্তির নব আবিষ্কারের যে জায়গাগুলো ছিল সেগুলো মনেই করা হতো বাংলাদেশে যে ওটা আমাদের জন্য না, আমরা শুনবো, পড়বো আর জানবো, কিন্তু সেই জায়গাটার পরিবর্তন এসেছে এবং এই প্রচারটা নেই বলে অনেক ক্ষেত্রেই আসলে বাংলাদেশও যে বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে সেটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, সেই জন্য কিন্তু আজকে আসা, দেখেন যে মানে আসলে এখানে মানে দুই পক্ষেরই ব্যাপার আছে। যে ধরেন আমরা যারা এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছি, নতুন নতুন আবিষ্কার নিয়ে কাজ করছি, সেটা আসলে আপনাদের পর্যন্ত তো সবাই আসতে পারছে না, পৌঁছে দিতে পারছে না। আপনারা কোনো না কোনোভাবে হয়তো যখনই জানছেন তখনই কিন্তু আপনারা সাপোর্ট দিচ্ছেন, তাকে নিয়ে নিউজ বানাচ্ছেন, সুন্দর করে প্রজেক্টটা সবার সামনে উপস্থাপন করছেন, অন্য সবাই ইন্সপায়ার হচ্ছে। তো এই জিনিসটা আসলে আমি মনে করি যে প্রচণ্ড রকম দরকার, যে শুধু ঢাকায় না, সারা বাংলাদেশের যেখানে যে কোনো আবিষ্কার, যে কোনো বয়সী ভালো আবিষ্কার যখন করবে, যখন আমাদের কান্ট্রিতে অনেক প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমগুলি নিয়েই কিন্তু আমরা সলিউশন বানাতে পারি, এবং সেই সলিউশন কিন্তু আপনার কমার্শিয়ালাইজেশন করারও কিন্তু সুযোগ আছে। দেশি প্রযুক্তি যখন ডেভেলপ করবে তার তো একটা অর্থনৈতিক বেনিফিট নিশ্চয়। অবশ্যই বেনিফিট, অর্থনৈতিক বেনিফিট, এবং নট অনলি বাংলাদেশ, সেম টাইপের প্রবলেম কিন্তু অন্যান্য কান্ট্রিতেও আছে। বাংলাদেশের প্রবলেম যখন সলভ হবে, অন্য কান্ট্রিতেও আমরা এটা সেলেবল প্রোডাক্ট ও সার্ভিস আমরা বানাতে পারি। তো যার জন্য বলবো যে আসলে যে কোনো ধরনের এই ধরনের আবিষ্কার মানে বিশেষ করে যদি থাকে, সেটাকে আমরা অবশ্যই প্রমোট করা উচিত, ইন্সপায়ার করা উচিত। তাতে করে ছোট আবিষ্কারের ইন্সপায়ারেশন থেকে এক সময় কিন্তু বড় আবিষ্কার কিন্তু হয়। তো সো একটা আবিষ্কার যদি আমরা করতে পারি, বড় আবিষ্কার, যেটা সারা পৃথিবীর সবার দরকার, সেটার মাধ্যমে কিন্তু হোল একটা কান্ট্রি চেঞ্জ হয়ে যেতে পারে, পুরো ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যেতে পারে। তো সো এই জন্য আমি মনে করি যে আমাদের যে খুদে যে বিজ্ঞানী যারা আছে, যারা ছোট ছোটভাবে কাজ করছে, তাদেরকে আসলে ওই ইন্সপাইরেশন, ওই সাপোর্ট, ওই গাইডেন্স, এগুলি প্রচণ্ড রকম দরকার। আপনি একসময় বেসিসের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। প্রযুক্তি প্রতিষ্ঠান যেভাবে বাংলাদেশ তৈরি হয়েছে এবং প্রযুক্তি প্রতিষ্ঠান যেভাবে কাজ করছে, তাতে এই সেক্টরের আসলে মার্কেট ভলিউম কেমন এবং এখানে প্রসপেক্টটা কেমন দেখেন? প্রসপেক্ট তো প্রচণ্ড রকম ভালো। আসলে এখন অনেক কিছু কিন্তু শিফট হচ্ছে। মানে আমরা যখন কাজ শুরু করেছি, আমার কোম্পানির বয়স অলমোস্ট 22 ইয়ার্স। আমার কোম্পানির নাম হচ্ছে ইসফট। তো এখন 22 বছর আগে আমরা যেভাবে কাজ শুরু করেছি, এখনকার কিন্তু প্রযুক্তি ওই রকম নেই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অনেক কিছু চলে এসছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, নব আবিষ্কার, নতুন নতুন আবিষ্কার হচ্ছে। এখন মানে আমার ক্ষেত্রে যেটা বলবো যে সামনে আমরা এগুলিকে আসলে ক্যাচ করতে হবে, সেই অনুযায়ী ওয়ার্কফোর্স আমাদের রেডি করতে হবে। ইন্ডাস্ট্রিকে যদি এগিয়ে নিতে হয়, সারা পৃথিবীতে যা ঘটছে সেটার সাথে একইভাবে আমাদের ওয়ার্কফোর্স রেডি করতে হবে, কোম্পানিগুলি ওইভাবে আসলে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের আসলে ওভারঅল যে আর্নিং, সেটা অনেক বেশি বাড়বে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের ডিজিটালাইজেশন হাওয়া অলরেডি লেগেছে এবং বিভিন্নভাবে ডিজিটালাইজেশন হচ্ছে, সরকারি বেসরকারি সব জায়গাতেই, সেখানে আসলে আমার দেশীয় প্রযুক্তির ব্যবহার কিছুটা অপ্রতুল এবং সেখানে আসলে মনোযোগ দেওয়ার সুযোগ রয়েছে? এখন ইট ডিপেন্ডস, মানে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট সার্ভিস অনেক জায়গায় ইউজ হয়, অনেক ক্ষেত্রে হয়তো ইউজ কম হচ্ছে। বাট হ্যাঁ, এখন একটা হচ্ছে যে আমি সবসময় যেটাতে বিশ্বাসী, আমি হচ্ছে যে মানে লোকাল যে ইনোভেশনস, লোকাল যে আপনার যে কোনো কিছুর প্রতি আমার আগ্রহটা বেশি। আমি ছোট ছোট যে ইনোভেশনগুলি আছে, সেগুলি থেকে কিন্তু আমি অনেক সময় সার্ভিস নিই। মানে আমি বলতে চাচ্ছি, যেমন ধরুন যদি এক্সাম্পল দিই, যে আমি একটা ছোট সফটওয়্যার এপিআই আমার দরকার, সেটা আমি নিজে না বানিয়ে
যদি আমার মানে সমসাময়িক অন্য ইনোভেটর যার কমপ্লিট একটা সলিউশন আছে, কারণ আমার তো লোকাল মার্কেটে কিন্তু অনেক বড়, লোকাল মার্কেটে আমাদের যেমন বড় এবং একই সাথে কিন্তু আমাদের লোকাল মার্কেট নিয়ে কাজ করছে এরকম অনেক কোম্পানি আছে। এখন আমরা যদি একজন আরেকজনের প্রোডাক্ট এন্ড সার্ভিসকে আমরা যদি সাপোর্ট দেওয়া প্রমোট করতে পারি, ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রিটা আরো বড় হবে আমার মনে হয়। সেখানে ফিউচারে আসলে এখানে গভর্নমেন্ট পলিসি যে জায়গায় আছে সেখানে কোনো ধরনের সহযোগিতার দরকার আছে কিনা? অবশ্যই যে কোনো পলিসি আমি মনে করি যে ইন্ডাস্ট্রি, যেহেতু আমি ইন্ডাস্ট্রির মানুষ, যে কোনো পলিসি সেটা ইন্ডাস্ট্রি বান্ধব যখন হবে, তাহলে আমরা যারা এই কোম্পানিগুলি আমরা চালাই, আমরা যারা তথ্য প্রযুক্তি নিয়ে আমরা স্বপ্ন দেখি, তারা হয়তো আরো বেটার ফিল করবে, তারা হয়তো সামনে আরো বেশি এগিয়ে যেতে পারবে। বিশেষ করে স্টার্ট আপের ক্ষেত্রে দেশীয় ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটাল কিভাবে হেল্প করতে পারে? প্রযুক্তির উন্নয়নে সেখানে আসলে কতটা প্রসপেক্ট দেখেন? অনেকভাবে হেল্প করতে পারে। আসলে প্রথম দিকে তো সত্যি কথা, একটা কোম্পানি শুধুমাত্র মানে আপনার শুরুতে একটা সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। একটা কোম্পানি যখন স্টার্ট আপ বিশেষ করে যারা শুরু করে, তাদের তো প্রথম দিকে ফান্ডিংয়ের একটা ভালো সাপোর্ট লাগে এবং তার প্রজেক্টটাকে, তার যে প্রোডাক্ট ও সার্ভিস, সেটাকে আসলে একটা ম্যাচিউর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাপোর্ট লাগে। সেই জায়গায় অবশ্যই ভেঞ্চার ক্যাপিটাল এবং আদার যারা প্রতিষ্ঠান আছে তারা অবশ্যই সাপোর্ট দিতে পারে। তাহলে এটা এক সময় কিন্তু একটা বড় প্রোডাক্ট সার্ভিসে আপনার নেওয়া সম্ভব হয়। অনেক কথা বললাম। শেষের দিকে আসতে চাই যে আপনি আগামী 10 বছরের পরিকল্পনা যদি আপনার কাছে চাই, কোন জায়গায় আসলে দেখতে চান নিজের এবং নিজের যে সংশ্লিষ্টতা রয়েছে যে জায়গাগুলোতে তাদেরকে নিয়ে? থ্যাংক ইউ। এটা আমাদের একটা ড্রিম, আমাদের স্পেস ইনোভেশন ক্যাম্পের। আমি সহ আমাদের যে পুরো টিম আছে, সেটা হচ্ছে আমরা নেক্সট 10 ইয়ার আমরা প্রায় 1 মিলিয়ন কিডসকে আমরা ইন্সপায়ার করতে চাই ফর দ্য সায়েন্স অ্যান্ড স্পেস সায়েন্স। আমরা চাই যে বাচ্চারা হ্যান্ডস অন বিভিন্ন ধরনের তারা সায়েন্স প্রজেক্ট বানাবে, তারা রোবোটিক্স নিয়ে কাজ করবে, এআই নিয়ে কাজ করবে, ড্রোন নিয়ে কাজ করবে। সো বিশেষ করে স্টেম যে অ্যাক্টিভিটি, সেগুলির মাধ্যমে তারা আসলে তাদের সময়টাকে তারা কাজে লাগাবে। শুধুমাত্র স্ক্রিনিং টাইম না, স্ক্রিনিং টাইমের বাইরেও কিন্তু আরও অনেক কাজ আছে যেগুলির মাধ্যমে কিন্তু আনন্দের মাধ্যমে আসলে যে উদ্ভাবন সেটা করা সম্ভব। তো আমরা চাচ্ছি যে বিভিন্ন ওয়েতে আমরা তাদের কাছে আমরা যাওয়া। যেমন আমরা কিছু ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছি, আমরা বিভিন্ন ধরনের স্পেস ক্যাম্প করছি, এখন অ্যাস্ট্রোনট ক্যাম্প করছি, আমরা স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড করছি। এটা কিন্তু সারা বছর ব্যাপী আমরা করছি। আর রিসেন্টলি আমরা বিভিন্ন স্কুলের সাথে আমরা একটা টাই আপে যাচ্ছি, সারা বছর যেন স্কুল বেজে চর্চাগুলি হয়। এজন্য আমরা স্কুলগুলির সাথে কিন্তু নতুন করে স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা এমইউ করছি। ইভেন আপনাদের মাধ্যমে আমি নতুন কোনো স্কুল যদি থাকে এরকম, যারা আমাদের এরকম টেকনিক্যাল সাপোর্ট চায়, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমরা তাদেরকে এই বিশেষ করে স্টেম বেস যে অ্যাক্টিভিটিগুলি হয়, সেগুলিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে সাপোর্ট আমাদেরও যেমন দরকার, ওনাদের বাচ্চাদেরও আসলে এরই মধ্যে মানে আপনারা উৎসাহটাও দেখেছেন বাচ্চাদের মধ্যে, অভিভাবকদের মধ্যে নিশ্চয়ই। অভিভাবকদের জন্য কিছু বলতে চান স্পেশালি? অভিভাবকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে মানে বাচ্চা আসলে পড়াশোনা তো অবশ্যই করতে হবে, একাডেমিক যে পড়াশোনা সেটা তো লাগবেই, কিন্তু তার বাইরে আসলে এখনকার যে পৃথিবী, আসলে সামনে 10 বছর পরে কিন্তু এরকম থাকবে না। আজকে যে বাচ্চাটা ক্লাস 1-2-তে পড়ছে, গার্জিয়ানদেরকে দেখতে হবে আসলে 10 বছর পরে কি হচ্ছে। 10 বছর পরে পৃথিবী কিন্তু কমপ্লিটলি টেকনোলজি বেজ একটা পৃথিবী হয়ে যাবে। তখন কিন্তু শুধুমাত্র মুখস্থ যে বিদ্যা, শুধুমাত্র আপনার মুখস্থ করে করে আমি মানে এরকম কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে গার্জিয়ানরা এখন থেকেই বাচ্চাদেরকে হ্যান্ডস অন যে অ্যাক্টিভিটি, প্র্যাকটিক্যাল কাজের প্রতি উৎসাহিত করা উচিত। অবশ্যই অরিজিনাল যে পড়াশোনা সেটা বাদ দিয়ে না, কিন্তু অরিজিনাল পড়াশোনার পাশাপাশি তাদেরকে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবং যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটাকে ইন্সপায়ার করা উচিত এবং তাদের মধ্যে যে প্রবলেম সলভিং যে স্কিল, সেই স্কিলটা ডেভেলপ করার জন্য তাদেরকে সাপোর্ট দেওয়া। সর্বোপরি তারা যে টিম ওয়ার্কগুলি যেন করতে পারে, সেই জায়গায় সাপোর্ট দেওয়ার জন্য আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করব। তাতে করে যেটা দেখা যাবে যে আসলে নেক্সট জেনারেশন আসলে আপনার সারা পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, নেক্সট জেনারেশনের মাধ্যমে আমরা আমাদের
ফ্যামিলি, আমাদের সোসাইটি, সর্বোপরি আমাদের কান্ট্রি এগিয়ে যাবে। এটাই। সুন্দর করে বলেছেন। একটা শেষ প্রশ্ন করতে চাই, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জন্য কি করতে চান? বাংলাদেশকে ভালোবেসে আমার যে স্বপ্ন, যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে একসময় বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সবার উপরে যেন থাকতে পারে, সেই চেষ্টাটাই আমাদের সবার থাকতে হবে। এবং আমার স্বপ্ন, আমার যে ছোট্ট যে চেষ্টা, সেটার মধ্যে অন্তত ছোট একটা অংশ যদি আমি করতে পারি আমাদের নেক্সট জেনারেশনের জন্য, সেটাই আমি চাই। ধন্যবাদ আরিফুল হাসান অপু, অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন। নিশ্চয়ই আবারও দেখা হবে গ্রিন টিভির সাথে আপনাকে নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই। জি, দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রথমত গ্রিন টিভিকে আমি অনেক ধন্যবাদ যে এই প্রোগ্রামে আপনারা এনেছেন। আর আজকে যারা আপনারা এই প্রোগ্রাম দেখছেন, আপনারা দোয়া করবেন এবং আমাদেরকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন এবং সাপোর্টে রাখবেন। তাতে করে আমরা আসলে সামনে এগিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই ছিল প্রযুক্তি উদ্যোক্তা আরিফুল হাসান অপুর সাথে আজকের প্রশ্নোত্তর। দেখা হবে আবারও নতুন অতিথিকে সাথে এবং ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তরে প্রশ্ন করতে থাকি আমরা। আপনারাও আমাদেরকে প্রশ্ন করতে পারেন আপনাদের জানার জায়গা থেকে। গ্রিন টিভির সাথেই থাকুন, দেখতে থাকুন গ্রিন টিভি।